রাজ্যে এসআইআর পর্বের কাজ চলছে তা প্রায় সপ্তাহ দুয়েকের বেশি হয়ে গেছে। ইতিমধ্যেই প্রায় 99.97% মানুষের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে। ইভেন সেই ফর্ম কালেক্ট করার কাজও প্রায় শেষের দিকে। ইতিমধ্যেই প্রায় 70%-এরও বেশি ফর্ম ডিজিটাইজ করার কাজও শেষ হয়ে গিয়েছে। কিন্তু একটা প্রশ্ন খুব বেশি করে উঠে আসছে যে মৃত ভোটারের সংখ্যা কত। কারণ কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে যে এই এসআইআর এর কাজ শেষ হলে চূড়ান্ত যে ভোটার তালিকা বেরোবে তাতে কেউ বলছে 1 কোটি, কেউ বলছে 1,20,00,000, আবার কেউ বলছে একজন লোকেরও নাম বাদ যাবে না। ফলে মৃত ভোটারের সংখ্যাটা এখানে জানা খুব প্রয়োজন, এবং সেই মৃত ভোটারের কতজনকে বাদ দেওয়া যাওয়া সম্ভব হবে এসআইআর এর যে চূড়ান্ত তালিকা বেরোবে তারপরে, সেটা নিয়েই আজকে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র সাংবাদিক অমল সরকার। অমলদা, মৃত ভোটার এটা তো একটা মানে বড় সড়ো প্রশ্নের মুখে দাঁড় করে দিচ্ছে আমাদের। মানে কি, মানে মৃত ভোটার ভারতবর্ষে মানে পশ্চিমবঙ্গে মৃত ভোটারের রাজনীতি বলে একটা রাজনীতি আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে সবকটা রাজনৈতিক দল, কি বাম আমলে কি বর্তমানে তৃণমূল সরকার, তাদের দিকে এই অভিযোগটা উঠছে যে মৃত ভোটারকে ভোটার তালিকায় রাখতে এরা যেন একেবারে মানে সবচেয়ে বেশি পারদর্শী। যে কোনো কারণবশত হোক তারা এই মৃত ভোটারের নামটা কেটে বাদ দেন না, বা মৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ যায় না। আপনার কি মনে হয়? আপনি দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন দেখেছেন, বিভিন্ন ভোট পর্যালোচনা করেছেন, ভোটগুলো দেখেছেন, আপনার কি মনে হয় যে মানে কেন এইটা হচ্ছে? কেন মৃত ভোটারের ভোট কেউ পড়ে না, ভোট পড়ে না এই এটা নয়, ভোট পড়ে। যেখানে ফাঁকা ময়দান আছে, আমাকে আটকানোর কেউ নেই, মৃত লোকের ভোটও গিয়ে দিয়ে দেয়। সেখানে কেউ এপিকও চেক করে না, এও করে না, কিন্তু সেটা খুব লিমিটেড, মানে খুবই মানে কি বলবো, অল্প কিছু জায়গায় এটা আছে। এবং এখানে একটা জিসকা লাঠি উস্কা ভাইস, অর্থাৎ যে যেখানে ক্ষমতাবান, যার দাদাগিরি যেখানে আছে, সে সেখানে এটা করে। সব জায়গায় যে শাসক দল করে এরকম কোনো ব্যাপার নেই। কিছু পকেটে পকেটে আছে, অপোজিশনেরও এরকম শাসক দলের মতন একচ্ছত্র ক্ষমতা আছে, সেখানে তারা করে। কিন্তু আমাদের রাজ্যে শাসক দলের যা সাংগঠনিক বেশ, সেক্ষেত্রে তাদের একটু বেশি আছে। এটা বাম আমলেও এই অভিযোগটা বামেদের প্রতি একেবারেই তাই। এবার প্রথম যে প্রশ্নটা আমার বক্তব্য, যে এই যে একটা ধারণা আছে, যেটা আমি বললাম যে মৃত ভোটারের রাজনীতি, যে একটা ধারণা আছে যে ধরা যাক এবারও যারা মৃত ভোটার বলে যাদের নাম বাদ যাবে, জেনুইন মৃত ভোটার যারা, ধরেই নেওয়া হচ্ছে যে তারা তৃণমূলকে ভোট দিত, বা বাম জামানত ধরে নেওয়া হচ্ছে তারা সবাই সিপিএমকে ভোট দিত। তার মানে তো এরকম নয় যে যারা তৃণমূলকে ভোট দেয় তারা মারা যায় এবং তাদের নামগুলো ভোটার তালিকাতে রেখে দেওয়া হয়। যারা বিজেপিকে ভোট দেয়, যারা সিপিএমকে ভোট দেয়, তারা মারা যায় না, তাদের নামগুলো ভোটার তালিকায় থাকার প্রশ্নই নেই। ব্যাপারটা তো এরকম নয়। ফলে বিষয়টার মধ্যে আরেকটু আমি বলে নিই, তাহলে আরো হয়তো বুঝতে সুবিধা হবে। যে যার বিজেপির ভোটার হোক, তৃণমূলের ভোটার হোক, সিপিএমের ভোটার হোক, যারই ভোটার হোক না কেন, এই যে ভোটার মারা গেছেন তার হয়ে ভোট দেওয়ার ক্ষেত্রে যারা রাজ্যের শাসক দল থেকে তারা তাদের সাংগঠনিক দক্ষতা দিয়ে দলেরই সমর্থক হোক। এটা তো আমি বললাম যে সাংগঠনিক শক্তি এবং সাংগঠনিক দুর্বলতা, যে দলের দুর্বলতা আছে এটা আটকানোর উপায় নেই, সেখানে এই ফাঁকা মাঠে গোল দেওয়ার ব্যাপারটা আছে। এটা নিয়ে কোনো মানে আমি হবেই বলবো, আমি বলবো না, এটা অনাকাঙ্ক্ষিত, কিন্তু এটা হয়। কিন্তু আমি যে বিষয়টা বলতে চাই যে এই যে মৃত ভোটারের রাজনীতি, যেখানে বারবার বলা হচ্ছে, এটা বাম জমানায় সিপিএমকেও বলা হতো যে সব ভুয়ো ভোটার, মৃত ভোটার, এরা সব সিপিএমের ভোটার। তো প্রথমত আমি এইটা একটা সাধারণ যুক্তি, যে কেউ এটা বুঝবেন যে শুধু মানে যারা মারা গেছেন তারা সবাই সিপিএমকেই ভোট দিতে ভাবার কোনো কারণ নেই। কিন্তু আমি যেটা বলতে চাই মূল কথা, সেটি হচ্ছে যে এই যে রাজনীতিটা হচ্ছে পশ্চিমবাংলাতে, এই রাজনীতিটার জন্যে দায়ী কিন্তু রাজনৈতিক দল নয়। মানে হ্যাঁ, এই রাজনীতিটার জন্য দায়ী কিন্তু সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন এবং তাদের অদূরদর্শিতা এবং তাদের অপদার্থতা। আমি এই দুটি বাংলা শব্দ উচ্চারণ করলাম, অদূরদর্শিতা এবং তাদের অপদার্থতা। মানে নির্বাচন কমিশনের অপদার্থতাকে কাজে লাগায় রাজনৈতিক দলগুলো। এক্স্যাক্টলি তাই। আমি সহজ করে বলি তাহলে ব্যাপারটা বোঝা যাবে। আজ থেকে প্রায় 15-20 বছর আগে এই সিস্টেমটা নিয়ে কথা শুরু হয়েছিল। 2006-এর বিধানসভা ভোট যখন হয়, তখন দেবাশিস সেন এখানে মুখ্য নির্বাচনী অফিসার ছিলেন। তিনি নির্বাচনের কিছুদিন আগে দায়িত্ব নেন। তখন থেকে এটা পুরোদমে শুরু হয়েছিল যে আমাদের
শ্মশানঘাট এবং আমাদের যে কবরস্থান, অর্থাৎ মুসলিম কবরস্থান, খ্রিস্টান কবরস্থান এবং শ্মশানঘাট, এখানে যে দেহগুলির অন্ত্যেষ্টি হচ্ছে, তারপরে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে ওখান থেকে একটা বার্নিং সার্টিফিকেট দেয় বা কবরস্থ করার একটা সার্টিফিকেট দেয়, ওইটা দেখিয়ে পঞ্চায়েত বা পুরসভার কাছ থেকে ডেথ সার্টিফিকেটটাকে সংগ্রহ করতে হয়, ডেথ রেজিস্ট্রি করানো। ডেথ রেজিস্ট্রি করানো, এবং এইটা বার্নিং ঘাট থেকে সরাসরি পুরসভাতে চলে যাবে, সরাসরি চলে যাবে। এবং কিছুদিন ওরা বলে যে আপনি বা কালকে গেলে, এমনকি আমি বলছি আমাদের যে কেওড়াতলা শ্মশান ঘাটে, ওইখানে শ্মশান ঘাটেই পুরসভার অফিস আছে, মানে বার্নিং হয়ে যাওয়ার পর ওই স্লিপটা আবার আরেকটা কাউন্টারে দেখালে ওরা ডেথ সার্টিফিকেটটা দিয়ে দেয় হাতে হাতে। গ্রামাঞ্চলে হয়তো কিছুটা সময় বেশি, একটু সময় লাগে, তাহলে আমি ধরে নিচ্ছি 1 মাস লাগে। তাহলে অনলাইনে তো ম্যাক্সিমামটা এই ইনফরমেশনটা আছে। তাহলে নির্বাচন কমিশন তারা যদি এই অনলাইন সিস্টেম থেকে রাজ্য সরকারগুলোর কাছ থেকেই, আমি ধরে নিচ্ছি প্রত্যেক মাসে আপনি অনলাইনে একটা হিসেব নিলেন যে এই মাসে এতগুলি লোকের মৃত্যু আমাদের বিভিন্ন শ্মশান ঘাটে এবং পুরসভাগুলিতে রেজিস্টার্ড হয়েছে, যেটা সরকারি স্বীকৃত, সরকার স্বীকৃত। আমি সেটাকে অনলাইনে, আমার এখন তো সফটওয়্যার দিয়ে সব করা যায়, যে ওই নামগুলো কোন তালিকার কোন বিধানসভার কোন পার্টে আছে সব বার করে দেবে সফটওয়্যার। আমি তো নিজে এটা ডিলিট করে দিতে পারি। আমাদের নির্বাচন কমিশন থেকে বারে বারে বলা হচ্ছে যে আপনার নাম তোলাটা, আপনার ঠিকানা পরিবর্তন, আপনার নাম সংশোধন, এর জন্যে দরখাস্ত আপনি 365 ডেজ আপনি করতে পারেন। অনলাইনে আপনি যে কোনো সময় করতে পারেন, ফিজিক্যালি আপনি যে কোনো ইআরও অফিসে গিয়ে এই ফর্মটা জমা দিয়ে আসতে পারেন, এবং ওরা আফটার ডিউ প্রসেস আপনাকে জানিয়ে দেবে। তাহলে যে কাজটা, যে অফিসটা 365 ডেজ অনলাইনে অ্যাক্টিভ, এমন তো নয় যে বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনের পর সিও অফিস বা ইলেকশন কমিশনের ঝাপ বন্ধ হয়ে যাবে। তারা তো 365 দিন চালু আছে। কিন্তু সংবিধান কি ইলেকশন কমিশনের অফিসকে এই অধিকারটা দিয়েছে যে আপনি আপনার নিজের ইচ্ছামতো, আমি ইচ্ছামতো শব্দটাকে যদি কোট আনকোটও রেখে দিই, যে সরকারি তথ্যকে দেখে নিয়ে সেই তথ্য যাচাই করে আপনি কাউন্টডাউন ডিলিশন করতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই পারে তো, পারে তো। এটা স্বতঃপ্রণোদিত নয় যে আমি নিজে থেকে আমার নাম বাদ দেওয়ার, নাম বাদ দেওয়ার ক্ষেত্রে তো পারমিশন নেওয়ার ব্যাপার নেই। আমি তো আমার পরিবারের কারোর ভোটের ক্ষেত্রে, আমি তো তার ভোটাধিকার যদি কোনোভাবে নিয়ম বিরুদ্ধ হয়, আমি তো এর জন্য বলতে পারবো না যে ওর নামটা ভোটার তালিকায় রাখতে হবে। তাহলে যে লোকটি মারা গিয়েছেন বলে সরকারি নথি বলছে, আমি সেখান থেকে নিয়েই তো এটা কেটে দিতে পারি। তাহলে তো এই যে লম্বা এক্সারসাইজ এবং একটা ফিগার দেখানো হবে এবং সেটাকে নিয়ে একটা রাজনীতি হবে যে সে 43 লাখ কি 50 লাখ, পশ্চিমবঙ্গের জনসংখ্যা বেশি, আমি তাই সংখ্যাটা অনেক বড় করে বললাম, যে এত লোক, এত মৃত ভোটারের নাম ছিল। আরে ছিল মানে কি? নির্বাচন কমিশন যদি সারা বছর এই কাজটা করে, তাহলে তো এই ফিগারটা কয়েক হাজারে এসে নেমে যাবে। আপনি তো একটা লাখে দেখাচ্ছেন এবং এটা নিয়ে একটা রাজনীতি হবে। এখানে একটা ছোট্ট জিনিস জানার দরকার আছে, আমি একটুখানি বলে নিই যে নির্বাচন কমিশন পারে, কেন পারে। নির্বাচন কমিশন এই যে ভোটার এক্সারসাইজটা করছে, এটা তাকে কোন পাওয়ার এসে করছে? এটা ভারতের সংবিধানের আর্টিকেল 324, তাতে নির্বাচন কমিশনকে একটি পরিচ্ছন্ন অবাধ নির্বাচন সংগঠিত করা, এবং তার জন্যে ইট ইনক্লুডস মানে ভোটার তালিকার এই যে রিভিশন, এবং ইলেকশন কমিশনের একটা শব্দই আছে ক্লিন ইলেকটোরাল রোল, অর্থাৎ পরিষ্কার, যেখানে 100টা নাম থাকলে 100টা লোক জেনুইন ভোটার আছে। এই প্রসেসটা ক্লিনজিং প্রসেসও বলে অনেক সময় যে নোংরা বাদ দাও, বাদ দিয়ে একদম ছাক্কা ভোটার তালিকা। তাহলে এই ক্ষমতা তার আছে। এবার একটা অনলাইনে আমি একটা জিনিস পাচ্ছি, যে যেমন আমি বলছি নির্বাচন কমিশন কেন পারে, শ্মশানঘাট থেকে তো পুরসভাকে জানাচ্ছে যে এই নামটা, এই লোকটা মারা গেছেন, তাহলে পুরসভা কার কথার ভিত্তিতে ওই ডেথ সার্টিফিকেটটা ইস্যু করছে? শ্মশানঘাট, বিকজ শ্মশানঘাটটা হচ্ছে সরকারি শ্মশানঘাট। তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনলাইন সিস্টেমেই তো এই নামগুলো রয়ে গেছে, যে আজকে কেওড়াতলা শ্মশানে যারা মারা গিয়েছেন তারা কোথাকার বাসিন্দা, নট নেসেসারি তারা সবাই কলকাতার বাসিন্দা, বাইরের লোকও আসে, জেলা থেকে আসে, অনেকে মানে ইচ্ছে থাকে যে তাকে দাহ করানো হবে ওই জায়গাতে। অনেকে আছে যে কলকাতার হাসপাতালে মারা গেছেন, বাড়ি হয়তো কোচবিহারে, এত দূর বডি নিয়ে যাওয়া হবে না, তারা এখানে দাহ করবেন। তারা কিন্তু সার্টিফিকেটটা ওইখান থেকে হাতে হাতে পেয়ে যাবেন, অথবা সে তার বাড়ির এলাকাতে কোচবিহারে গিয়েও নিয়ে নিতে পারেন। তিনি সংশ্লিষ্ট যে পুরসভা এলাকায় ওইখানে গিয়ে বার্নিং সার্টিফিকেটটা দেখালে বা কবরস্থানে কবরস্থ করার সার্টিফিকেটটা দেখালে সে পেয়ে যাবে। তাহলে নির্বাচন কমিশন একটা তো ডেটাবেস তৈরি আছে, প্রত্যেক দিন তৈরি হচ্ছে, যে এত
লোক মারা, এই এত সংখ্যক লোক মারা গিয়েছে, এবং এই মৃতের শুধু তো নামটা থাকছে না যে অমল সরকার, তার তো পুরো মানে বয়স, তার পিতার নাম, তার কি বলে জেন্ডার, তার ঠিকানা, ইভেন আধার কার্ড, ভোটার আই কার্ড, এইগুলো পর্যন্ত তো ওখান থেকে ওরা চায় যে আপনার কাছে আছে, যদি থাকে এটা দিন। আধার কার্ড তো এখন সবসময় দেওয়া হচ্ছে। তাহলে নির্বাচন কমিশন এই যে এক্সারসাইজটা, আমি বলছি যে এক্সারসাইজটা নিয়ে আমার প্রশ্ন নেই, যাচাই করছে, যদিও এটা ঠিক যে এরকম ভোটের মুখে এইভাবে করে একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করাটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, এটা ধীরে সুস্থে করা উচিত ছিল। এটার মধ্যে যে রাজনীতি আছে এটা নিয়ে এখন পরিষ্কার, আমি সেটা নিয়ে আলোচনায় বিস্তারিত যাচ্ছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে মৃত ভোটারের রাজনীতিটা, এই মৃত ভোটারের রাজনীতিটার জন্য তো সম্পূর্ণ ইলেকশন কমিশন দায়ী। সে সারা বছর এই কাজটা করে না কেন? সিইও অফিসে যারা আছেন তারা তো সিওর স্টাফ, তিনি তো রাজ্য সরকারের সঙ্গে কথা বলে এটা করেই নিতে পারেন যে ভাই আমাকে প্রত্যেক মাসে তুমি ডেটা দেবে এবং আমি সেই মতো ইলেকট্রাল রোলটা ক্লিন করতে থাকবো। তাহলে এই যে যে বাড়িগুলোতে, একটা বাড়িতে যাবে, একটা নাম বলবে, ও বলবে যে উনি তো প্রয়াত, ও দেখবে যে ওই নামটা তালিকায় নেই, তালিকায় নেই। এখন এই যে কি হয়, একটা নাম বলল যে উনি প্রয়াত, একজনের মুখের কথায় আমি যদি নামটা কাটতে যাই, অনেক সময় হাতের সামনে ডেথ সার্টিফিকেট থাকে না। ধরা যাক একজনের বাড়িতে গেছে, একজনকে সম্পর্কে বাড়ির লোক জেনুইনই বলছে যে উনি প্রয়াত, মিথ্যেও বলতে পারে বদমাইশি করে, একদম প্রতিবেশী বদমাইশি করতে পারে, মিথ্যেও বলতে পারে। তো হাতের কাছে কি আমরা এগুলো হাতে নিয়ে বসে থাকি? আমরা অনেক গুরুত্বপূর্ণ নথিকে এত যত্ন করে রাখি যে কাজের সময় খুঁজে পাই না। ট্রাঙ্কের কোন কাপড়ের ভাঁজের মধ্যে রেখে দিয়েছি গুরুত্বপূর্ণ দলিল, আমরা পাই না। তো যে জিনিসটা সহজভাবে হতে পারে, এইটা না করে নির্বাচন কমিশনে কিন্তু ভারতের রাজনীতির মধ্যে এই অশুভ জিনিসটা ঢুকিয়ে রেখেছে। অমলদার বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশনই এই জিনিসটা করতে পারতো, অর্থাৎ মৃত ভোটারের নামগুলো বাদ দিতে পারতো, যাতে করে রাজনৈতিক দলগুলো মৃত ভোটারকে নিয়ে কোনো রাজনীতি করতে পারতো না। কিন্তু একটা জিনিস আমি ছোট্ট করে আমি একই সঙ্গে শিফটেড ভোটারের কথাও বলছি, যারা আবেদন করছে, শিফটেড ভোটারের মধ্যে একদল আছে আবেদন করেনি, একদল তো আবেদন করেছে, তাহলে আবেদন করে আপনি কেন ওটা আপডেট করেননি ইলেকট্রাল রুলে? এই যে একটা রাজনৈতিক মানে প্রশ্ন তুলে দেওয়া এবং একটা অপকৌশলের ধারণা তৈরি করা, এটার পেছনে তো ভারতের নির্বাচন কমিশন দায়ী। আমি আজকে অ্যাপ্লাই করলাম যে আমি এই জায়গায় নয়, আমি এই জায়গাকার এর জন্য অ্যাপ্লাই করলাম, আপনি সেটা টাইমলি আপডেট করেননি, বা আপনি আমার নামটা নতুন জায়গায় অ্যাড করেছেন কিন্তু আগের জায়গায় ডিলিট করেননি। আরে ডিলিট করার দায়িত্ব আমার নয়, কিন্তু বলার সময় বলা হচ্ছে এই লোকটা দু জায়গায় ভোটার তালিকায় নাম হয়েছে। এই যেমন তেজস্বী যাদবকে নিয়ে এটা হলো, তেজস্বী যাদবের নাম যদি দু জায়গায় থেকে থাকে, তাহলে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট স্টাফকে সবার আগে শোকজ করা উচিত। আরো বড় উদাহরণ হচ্ছে প্রশান্ত কিশোর, যার এই রাজ্যেও নাম আছে, বিহারেও নাম। এক্স্যাক্টলি তাই। ওর নামটা আপনার এন্ট্রি হলো কি করে দু জায়গাতে? কারণ কম্পিউটার তো ধরার কথা, সফটওয়্যার। তার মানে কমিশনের যে সফটওয়্যার বলুন বা কমিশনের যে সিস্টেম বলুন, সেটাই ফুল প্রুফ নয়। এক্স্যাক্টলি নয়। তার ফলে একটা ধারণা তৈরি হয় যে এখানে সব অনাচার আছে। অনাচার নেই, এটাকে যদি ফুল প্রুফ করা যেত তাহলেই সম্ভব হতো যে আমি সঞ্জু সুর, আমি কলকাতার বাসিন্দা, আমি যখনই অন্য কোনো জায়গায় গিয়ে নামটা তুলতে যাচ্ছি তখন সেখানে আমার নামটা উঠবে না যতক্ষণ আমি এখানে ডিলিট করছি, বা এখান থেকে ডিলিট করানো হচ্ছে, সেটা ইলেকশন কমিশন নিজেই করতে পারে। ডিলিটটা তো আমি করাবো না, আমি যখনই এখানে করছি তখনই ওখান থেকে ওটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাওয়ার কথা। ভোটারের সদিচ্ছার উপর বিষয়টা ছেড়ে দিচ্ছে। এক্স্যাক্টলি তাই। তো তুমি তো এইরকম করে একটা রাজনৈতিক এই যে রেশারেশি এবং এই যে একটা হ্যাঁ এই যে হাওয়া গরম করা, এটাও তো আমাদের একটা সামগ্রিক সমাজের জন্যও একটা বড় মানে সমস্যা তৈরি করছে, একটা সামাজিক সংঘাত তৈরি করে দিচ্ছে। আমার চেনা পরিচিত কয়েকজন আছে, সম্ভবত আপনারও চেনা পরিচিত এরকম দু একজন হয়তো বেরিয়ে যাবে, যারা বলে যে আমার তো ঠাকুরদা মারা গেছিল, আমি অনেকবার কমিশনকে জানিয়েছি, কিন্তু এখনো দেখি ভোটার তালিকায় তার নাম আছে। এক্স্যাক্টলি তাই। আমি তো এটাই বলছি যে এই যে নির্বাচন কমিশন একটা সিংহ গর্জন করছে, আমার হাতে এই ক্ষমতা আছে, আরে ভাই ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে পারফর্ম করার জন্যে। ইউ আর এ নন পারফর্মিং অর্গানাইজেশন। এইটা এই এসআইআর এ প্রমাণিত হচ্ছে যে ভারতের নির্বাচন কমিশন একটা নন পারফর্মিং অর্গানাইজেশন। এভরিথিং অ্যাভেলেবল, কম্পিউটার অ্যাভেলেবল,
টিএন শেষান আজ থেকে মানে 90-এর দশকের গোড়ায় কি করে এপিক তৈরি করলো? তখন ভারতবর্ষে কটা বাড়িতে ক্যামেরা ছিল, কটা পাড়ায় ক্যামেরা ছিল, করেছিলেন তো। এবং ভারতবাসীর যদি কোথাও ছবি 100% ভারতবাসীর যদি কোনো ছবির বন্দোবস্ত থাকে তাহলে সেটা এপিক। কারণ প্রচুর গরিব মানুষ আছে যাদের জীবনে জন্মদিনেও ছবি তোলা হয়নি, মুখের ভাতেও তোলা হয়নি, বিয়েতেও তোলা হয়নি, শুধুমাত্র এপিকে ছবি তোলা হয়েছে। আর হয়তো মারা গেলে পরে শ্মশান ঘাটে একটা সবান্ধব ছবি তৈরি হয়, যেটা বাড়িতে অনেকে টাঙিয়ে রাখে, কিন্তু তার একটা জীবিত অবস্থার ছবি ওই এপিকেই আছে। এটা ভারতের নির্বাচন কমিশনের প্রাক্তন নির্বাচন কমিশনার টিএন শেষান, যিনি একজন বরেণ্য ব্যক্তি, যিনি নির্বাচন কমিশনের অনেক সংস্কার করেছেন, বলতে দিয়েছিলেন, তো তিনি তো ওই সময় এই জিনিস করেছেন। আজকে নির্বাচন কমিশন এই নিয়ে এত চিৎকার করছে কেন? এক্স্যাক্টলি, মানে যে রিফর্মসটা ইলেকশনকে কেন্দ্র করে হয়েছে সেটা টিএন শেষানের সময় থেকেই হয়েছে। এক্স্যাক্টলি তাই, এটা সম্ভব, টেকনোলজি কোনো সমস্যা নয়। এটা হচ্ছে, আমি ওই জন্য বলেছি, অদূরদর্শিতা এবং অপদার্থতা। আমি দুটো বাংলা শব্দ মানে একটা জিনিস পরিষ্কার বলে রাখা ভালো, অমলদার যা বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী এ রাজ্যে, শুধু এ রাজ্যে না, সারা দেশের নিরিখেও বলা যেতে পারে, সারা দেশে মৃত ভোটারের রাজনীতি সেটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোই করে না। এই মৃত ভোটারকে নিয়ে রাজনীতি করার জন্য রাজনৈতিক দলগুলোকে অনুপ্রেরণা জোড়ায় প্রেক্ষাপট তৈরি করে দেয়। একদমই সেই প্রেক্ষাপটটা তৈরি করে দেওয়া, তাকে সেই জায়গায় নিয়ে যাওয়া, এটা ইলেকশন কমিশনই করে। মানে ইলেকশন কমিশনের বদান্যতাতেই এই কাজটা রাজনৈতিক দলগুলো করবার সুযোগ পায়। আমাদের রাজ্যে এই মৃত ভোটারের রাজনীতি এখনো কতদিন চলবে জানি না। আমাদের হয়তো আরো অনেক বছর এই মৃত ভোটারদের নিয়ে রাজনীতির এই জায়গাটা দেখতে হবে। যাই হোক, পশ্চিমবঙ্গে এই মৃত ভোটারের সংখ্যা কত, এক্সাক্ট সংখ্যা কত, সেটা জানবার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আবার হয়তো এক দফা এই মৃত ভোটারের সংখ্যা নিয়েই রাজ্য রাজনীতি সরগরম হতে পারে। ততক্ষণ পর্যন্ত আপনাদের নজর থাকুক দ্য ওয়ান নিউজে, কারণ খবর এখন এখানেই। নমস্কার।